গল্পের বাক্স চ্যানেলে আমি রোমানা নূপুর সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস, মনে ছিল আশা। আজ শুনবেন উপন্যাসটির প্রথম পর্ব। আর বরাবরের মতো গল্প পাঠে থাকব আমি, রোমানা নূপুর। বর্তমানকালের সামান্য একটু সুযোগের অভাবে আগামীকালের অনেকখানি সুবিধা মানুষের হাতছাড়া হইয়া যায়। ইহা মানব জীবনের অতি সাধারণ ঘটনা। ঠিক এমনই একটি বিয়োগান্ত ব্যাপার ঘটিয়া গেল অমলের জীবনে। যেদিন দেশ হইতে ওই টেলিগ্রামটি আসিয়া পৌঁছিল, টেলিগ্রামের ভাষা খুব সংক্ষিপ্ত, কারণ শব্দের ন্যূনতম নির্দিষ্ট সংখ্যাকে লঙ্ঘন না করিবার একটা অদম্য চেষ্টা তাহার মধ্যে ছিল। সুতরাং অন্নদা মরিতেছে, এসো, এইটুকু ছাড়া তাহার ভেতর হইতে আর কোনো সংবাদই সংগ্রহ করা গেল না। কিন্তু ওইটুকু সংবাদই যথেষ্ট। অন্নদা অমলের মাসি। ছেলেবেলায় তিনিই অমলকে মানুষ করিয়াছিলেন, স্নেহ যথেষ্ট করেন। তাহার মাসতুতো ভাইয়েরা যে টেলিগ্রামের কয়েকানা পয়সা খরচা করিয়াছেন, তাহা ও পক্ষের অনেকখানি তাড়াতেই, এবং হয়তো শেষ সময়ে উপস্থিত হইতে পারিলে কিছু পাওয়াও যাইত। কিন্তু অমল ভাবিয়া দেখিল, দেশে পৌঁছিতে গেলে 2 টাকা 11 আনা শুধু ট্রেন ভাড়াই লাগে। তাহা ছাড়া আরও অন্তত 2-4 আনা সঙ্গে থাকা প্রয়োজন। সে জায়গায় আছে তাহার কাছে মাত্র 17টি পয়সা। সুতরাং মাসিকে শেষ দেখার আশা সে একটা দীর্ঘ নিঃশ্বাসের সহিত ত্যাগ করিল। আর যাহাই হোক, অমলের অবস্থাটা ঠিক ঈর্ষার বস্তু নয়। দেশের কথা ভাবা সে ছাড়িয়া দিয়াছে, কারণ সেখানে ফিরিবার আর পথ নাই। বাবা আছেন, মাও আছেন, এবং সাধারণ বাঙালি সংসারের মতোই ভাই বোনেরও অভাব নাই। কিন্তু অভাব একটা বড় রকমের আছে, সেটা অবশ্য বলাই বাহুল্য, টাকার। বাবা গ্রামের মধ্য ইংরেজি বিদ্যালয়ের 3য় শিক্ষক। মাহিনা 30 বছরে 22-এ পৌঁছিয়াছে। অবশ্য সই করিতে হয় 30 টাকার রসিদে। জমি জায়গা যৎ সামান্য আছে, তাহার ব্যয় আয়ের অপেক্ষা বিশেষ কম নয়। সুতরাং ম্যাট্রিক পাস করার পরে অমলের বাবা যদি তাহার জন্য উক্ত মধ্য ইংরেজিতেই আর একটি মাস্টারির ব্যবস্থা করেন, তো অন্যায় কিছু হয় না। বরং ভবিষ্যতের দিকে চাহিলে, ভবিষ্যৎ কেন, সেটা তাহার বর্তমানই খুব ভালো ব্যবস্থা। হয়তো এতদিনে অমল বিবাহ করিয়া সংসারী হইয়া বসিতে পারিত, হয়তো বা ছেলে মেয়েদের দোহাই দিয়া সেক্রেটারি বাবুকে ধরিয়া পড়িলে তাহার 20 টাকা মাহিনাটা বাড়িয়া 21 টাকাও হইয়া যাইত। কিন্তু অমলের এ ব্যবস্থা ভালো লাগে নাই। যেমন ভালো কথা অনেকেরই ভালো লাগে না। তাই সে একদা বাপের অতি কষ্টে জমানো টাকার মধ্য হইতে 73টি টাকা মাত্র সম্বল করিয়া কলিকাতায় চলিয়া আসিল। 73টি টাকা অবশ্য 73 পয়সার পৌঁছিতে অনেকখানি সময় লাগে নাই, কিন্তু অমলের অদৃষ্টক্রমে 10 টাকা মাহিনার একটি টিউশন ইতিমধ্যেই সে পাইয়াছিল। 5টি ছেলে মেয়ে সকালে ঘণ্টা 2 করিয়া পড়াইতে হয়। তারপর বিস্তর চেষ্টা করিয়াও সে আরেকটি কাজও জুটাইতে পারে নাই। টিউশন করিয়া পড়াশোনা করিবার আশা তো সে অনেক কালই ছাড়িয়া দিয়াছে। এখন ভাত জুটিবারই আশাও ছাড়া ভিন্ন গত্যন্তর দেখা যাইতেছে না। ইতিমধ্যে পূর্বেকার মেসের অনেকগুলি টাকা বাকি পড়ায় অমল সে মেস ছাড়িতে বাধ্য হইয়াছে। এবারে বুদ্ধির কাজ করিয়া শুদ্ধ 4 টাকা দিয়া একটি সিট ভাড়া লইয়াছিল। আহারাদে 2 পয়সার ভাত, 1 পয়সার ডাল হিসাবে নগদ হোটেলেই সারিত, কিন্তু তাহাতে গ্রাস চলিলেও আচ্ছাদন চলে না। অথচ
আচ্ছাদনটাও প্রয়োজন। সুতরাং একখানা কাপড়, একটা জামা ও একজোড়া চটি কিনিতেই হইল, আর তাহাতে খরচও পড়িল প্রায় 4 টাকা। ফলে এ মাসে সিট রেন্ট বাবদ ম্যানেজারকে সে 1 টাকার বেশি আর দিয়া উঠিতে পারে নাই। মেসের ম্যানেজার প্রকারান্তরে সিট ছাড়িয়া দিতেই বলিয়াছেন, কিন্তু উপায় নাই বলিয়াই সে চোখ কান বুজিয়া পড়িয়া আছে। বাঁকা কথার সরল অর্থ বুঝিবার চেষ্টা মাত্র করিতেছে না। আরও একটি দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে অমল টেলিগ্রামের কাগজখানা গুটি পাকাইয়া ছুঁড়িয়া ফেলিয়া দিয়া জীর্ণ অতি মলিন বিছানাটাতেই আবার শুইয়া পড়িল। সাবানের অভাবে বিছানাটা বহুকাল পরিষ্কার হয় নাই, অথচ সেটা এতই ময়লা হইয়াছে যে পাশের সিটের ভদ্রলোকটি তাহার দিকে চাহিলেই অমলের মনে হইত যে তিনি বিশেষ করিয়া তাহার বিছানাটার দিকেই চাহিতেছেন। 17টা পয়সা আজও হাতে আছে সত্য, কিন্তু মাহিনা পাইবার তখনও 3 দিন দেরি। ধার করিবার চেষ্টা সে অনেক দিনই ছাড়িয়াছে। মেসে কেহ কাহাকেও ধার দেয় না। 4টি পয়সা চাহিলেও হয় খালি মানি ব্যাগ দেখায়, নয়তো সে যে এইমাত্র নিজেই পাশের ঘরে পয়সা ধার করিতে গিয়াছিল শপথ করিয়া এই সংবাদটি ঘোষণা করে। ভাগ্যে সে যেখানে পড়ায় তাহারা নিয়মিত 2 তারিখে মাইনেটা দেয়, কিন্তু তাহাতেই বা সুবিধা কি? 10 টাকার মধ্যে অন্তত 5টি টাকা এ মাসে ম্যানেজারকে দিতেই হইবে। বাকি থাকে 5, তাহারই মধ্যে খাওয়া, তেল, সাবান, নাপিত সব আছে, তবু ধোপার খরচা নাই। এ অবধি হিসাব করিলেই মাথা খারাপ হইয়া যায়। অথচ আরও একখানা কাপড় না কিনিলেও লজ্জা নিবারণ হয় না। অর্থ উপার্জনের যত রকম পন্থা আছে সবগুলিই সে ভাবিয়া দেখিয়াছে, কিন্তু কোনোটাতেই কিছু সুবিধা হয় নাই। এক পকেট কাটা ছাড়া আর সব ব্যবসাতেই মূলধনের প্রয়োজন হয়, যেটার একান্ত অভাব তাহার। আর পকেটমার হওয়ার মতো যথেষ্ট স্মার্টও সে নয়, অন্তত এই তাহার বিশ্বাস। টাকা কেহ দেয় না বটে, কিন্তু উপদেশ দেওয়ার লোকের অভাব নাই। পাশের সিটের কার্তিকবাবু প্রায়ই বলেন, ওহে, একটা টাকা তুমি বিশ্বাস করে আমার হাতে দিয়ে দেখো দেখি, কাল এসে 5টি টাকা পকেটে ফেলে দিয়ে যাব। কার্তিকবাবু কাজ করেন কি যেন একটা সরকারি অফিসে, কিন্তু সেটা তাহার গৌণ ব্যাপার। মুখ্য পেশা তাহার জুয়া খেলা। ঘোড়দৌড়ের মাঠের যাবতীয় সংবাদ তাহার কণ্ঠস্থ। কোন ঘোড়ার নাকের মধ্যে কবে ঘা হইয়াছিল, কোন ঘোড়া দৌড়ের সময় একবারও নাক ঝাড়ে না, এসব সংবাদ তাহার ডায়েরিতে নোট করা আছে। সানস্টার কবে 3 পায়ে দৌড়িয়া ডার্বি জিতিয়াছিল, আর কবে গৌরীশঙ্কর কুয়াশার সুযোগে বিচারকদের চোখে ধুলা দিয়াছিল, সেই সব সরস কাহিনী প্রত্যহ আহারের সময় তিনি সকলকে শোনান। মেসের অনেককে শিওর টিপও তিনি মধ্যে মধ্যে দিয়া থাকেন, তবে তাহাতে আজকাল কেহই প্রায় বিচলিত হয় না। স্ত্রী পুত্র কার্তিকবাবুর আছে, কিন্তু সে তাহার দাদার উপর বরাত দেওয়া। মাঝে মাঝে দেখা দিতে যান বটে, তবে সে দৈবাত। শনিবার হইলে মাঠ আছে, মাঠের ফেরত ট্রাম ভাড়া পর্যন্ত থাকে না। দেশে যাইবার ট্রেন ভাড়া তো দূরের কথা। যেসব শনিবারে কোনো মাঠ কিছু থাকে না, কিংবা সহসা কিছু পকেটে আসিয়া যায়, সেই সব শনিবারে তিনি বাড়ি যান। যাইবার সময় ছেলে মেয়েদের জন্য খাবার, স্ত্রীর জন্য সাবান এবং দাদার ছেলে মেয়ের জন্য খেলনা, এ তাহার কখনো লইতে ভুল হয় না, এবং প্রতিবারেই প্রতিশ্রুতি দিয়ে আসেন যে এইবার ফিরিয়াই তিনি একটি বাসা ঠিক করিবেন। এসব কথা অবশ্য শোনা কার্তিকবাবুর কাছেই। কার্তিকবাবুর পাশে আর এক ভদ্রলোক থাকেন, অবিনাশ বাবু। মাথাটি উলের মতো কামানো, গলায় কণ্ঠি, নাকে তিলক, এক কথায় ঘোর বৈষ্ণব। কফওয়ালা জামা এবং স্প্রিংয়ের জুতো পরেন। খুব উঁচু বংশ। মহারাজা প্রতাপাদিত্যের
আমলে তাহার পূর্বপুরুষরা জমিদার ছিলেন। তাহারই কিছু অংশ লইয়া প্রায় সেই সময় হইতেই মামলা চলিতেছে। যা হোক, একটা কিছু হেস্তনেস্ত হইয়া গেলেই তিনি অমলকে একটা চাকরি দিবেন, একথা তিনি প্রায়ই বলেন। কিন্তু এখন কি তাহার কিছু করিবার সাধ্য আছে? তিনি যে মরমে মরিয়া আছেন। দোতলার কোণের ঘরের নগেনবাবু বলেন, ওহে, আইনটা পড়ে ফেলো দেখি কোনো রকম করে, তারপর নিদেন দরখাস্ত লিখেও দৈনিক 10 ঘণ্টা 12 ঘণ্টা পয়সা কামাতে পারবে। তিনি নিজেও উকিল, কিন্তু ওই কোনো রকমটা যে কি তাহা বলিতে পারেন না। পয়সা কড়ি সম্বন্ধে তাহার কথা না ভাবাই ভালো। প্রত্যহ মেসে ফিরিয়া ট্রাঙ্ক হইতে টাকার গেজেটা বাহির করিয়া গুনিয়া দেখেন যে কত পয়সা ইতিমধ্যে চুরি গেল। রাস্তায় বাহির হইলে সারাক্ষণ একটা হাত বুক পকেটে দিয়া রাখিতে হয়। বলা বাহুল্য, পার্সটা তাহার ওই পকেটেই থাকে। জবাকুসুম তেলের শিশিতে কাগজ কাটিয়া দাগ করা আছে। প্রত্যহ সকালে বিকেলে গনিয়া দেখেন কেহ চুরি করিয়া মাখিল কিনা। তৎসত্ত্বেও প্রায়ই বলেন, আরেকটা ট্রাঙ্ক না কিনলে চলছে না। এসব খুচরো জিনিসগুলো যেখানে সেখানে ফেলে রাখা ঠিক নয়। নগেনবাবুর চায়ের নেশার কথা মনে পড়িলে অতিরিক্ত দুঃখের মধ্যেও অমলের হাসি পায়। ভদ্রলোক ভোরবেলা উঠিয়াই লক্ষ্য করেন কোন ঘরে চা তৈরি হইতেছে, কিংবা চাকরকে কে পয়সা দিয়া বাজারে পাঠাইতেছে। তৎক্ষণাৎ তিনি সেই ঘরে গিয়া হাজির হন এবং অনুরোধ করিলে বলেন, তাই তো, আবার চা দেবে? আচ্ছা দাও, কম করে, কিন্তু চাটা বেশি খাওয়া ঠিক নয়। নগেনবাবুর ঘরের অপর ভদ্রলোকটি, কি যেন গাল ভরা তাহার নাম, অমলের কিছুতেই মনে থাকে না। একটু বেশি রকমের ভোজন প্রিয়, কিন্তু নগেনবাবুর জন্য প্রায়ই তাহাকে বিপন্ন হইতে হয়। আহার্য সম্মুখে দেখিলেই নগেনবাবুর দৃষ্টি নাকি এত লোলুপ হইয়া উঠে যে তখন তাহাকে ভাগ না দিয়া থাকা যায় না। নগেনবাবুর চা খাইতে যাওয়ার ফুরসতে কোনো রকমে স্টোভ জ্বালিয়া ভদ্রলোক হয়তো একটু হালুয়া কিংবা দুখানা মামলেট তৈরি করিয়া লন। কিন্তু তাও একদিন নগেনবাবু ইতিমধ্যে চা শেষ করিয়া চিলের মতো আসিয়া পড়েন। ভদ্রলোক প্রায়ই আফসোস করিয়া অমলের কাছে বলেন, খেয়ে সুখ নেই মশাই, বলেন কি, এমন জায়গাতে মানুষ থাকে? এই মেসে একটি মাত্র লোক আছে যাহার কাছে পয়সা ধার চাওয়ার আশা দুরাশা হইত না, যদি না তাহার অবস্থাও প্রায় অমলের সমান হইত। ছেলেটির নাম ইন্দু, স্কটিশ চার্চে পড়ে। একটা গোটা 10 টাকার স্কলারশিপ ও আরও একটা 10-12 টাকার টিউশনি সম্বল করিয়া সে কলেজে পড়িতেছে। তেতলার চিলের ঘরটিতে সে মাথা গুজিয়া থাকে এবং অতি কষ্টে বাহিরের সম্ভ্রম এবং ভেতরের প্রয়োজনের তাগিদ বজায় রাখে। তবুও ইহারই মধ্যে একদিন সে অমলকে নিজের ঘরে ডাকিয়া লইয়া মুড়ি ও ছোলার ছাতু এক জায়গায় মাখিয়া খাইতে বসে এবং লেখাপড়ার কথা আলোচনা করে। একদিন দেশ হইতে আরও দরিদ্র এক মামা ইন্দুর সংবাদ লইতে আসেন। সঙ্গে প্রায়ই নারিকেলের নাড়ু বা চন্দ্রপুলি থাকে। তাহাও কাগজে মুড়িয়া কোন এক ফাঁকে সে অমলের কাছে পৌঁছাইয়া দেয়া যায়। এই একটিমাত্র ছেলের কাছে নিজের দারিদ্র্যের স্বরূপ প্রকাশ করিতে অমল কোনোদিন লজ্জা বোধ করে নাই। তবে যদ্দূর জানা গেছে এ মাসে তাহার অবস্থাও রীতিমতো শোচনীয়, সুতরাং পয়সা কড়ি চাওয়ার কথা ভাবাই চলে না। তবু খানিকটা চুপ করিয়া শুইয়া থাকিবার পর অমল উঠিয়া তাহারই উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইয়া পড়িল। একটু আগেই ইন্দু উপরে উঠিয়াছে, তাহা সে জানিত। অন্তত মিনিট 10 তাহার সহিত গল্প করিলেও মনটা সুস্থ হইতে পারে, এই আশায় সে উপরে চলিল। কিন্তু সিঁড়ির কোণেই যে ভদ্রলোকের সহিত সাক্ষাৎ হইল, তিনি নগেনবাবুর পাশের ঘরে থাকেন। নাম শৈলেনবাবু। ছোট ছোট চোখ এবং বড় বড় দাঁত। মুখের দিকে চাহিলে
প্রথমেই এই দুইটা জিনিস চোখে পড়ে। মাথার অধিকাংশ স্থানই কেশ বিরল, তবু তাহাতেই মহাভৃঙ্গরাজ ঘষিতে তাহার পুরা 1 ঘণ্টা সময় লাগে। এখনো মাথায় তিনি তেলেই ঘষিতেছিলেন। অমলকে দেখিয়া কহিলেন, এই যে অমলবাবু, চুপ করে শুয়েছিলেন বুঝি? আমি ভেবেই পাই না মশাই যে আপনার মতো ইয়াং ম্যান কি করে নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন। খাটুন মশাই, খাটুন। যা হোক, একটা কিছু নিয়ে পরিশ্রম করুন। টাইম ইজ মানি। অমূল্য সময়কে অর্থে রূপান্তরিত করুন। পয়সা কি আর এমনি আসে? অমল প্রথম প্রথম এসব কথার জবাব দেবার চেষ্টা যে করে নাই এমন নয়, কিন্তু শেষ পর্যন্ত বুঝিয়াছিল যে শৈলেনবাবু সেই শ্রেণীর লোক যাহারা শুধু উপদেশ দিবার আনন্দেই উপদেশ দেন, এমনকি না দিয়া থাকিতে পারেন না। সুতরাং এখন সে আর জবাব দেয় না। আজও সে তাই পাশ কাটাইয়া উপরে উঠিয়া গেল। উঠিতে উঠিতে শুনিল যে তখনও পেছনে শৈলেনবাবু অলসতার উপর বক্তৃতা দিয়া চলিয়াছেন। ইন্দুর ঘরে ঢুকিয়া অমল সোজা তাহার বিছানাটার উপর শুইয়া পড়িল। ইন্দু মুখ তুলিয়া চাহিল বটে, কিন্তু ভয়ে কোনো প্রশ্ন করিল না, পাছে খুব অপ্রিয় কিছু শুনিতে হয়। একটু পরে অমলই কথা কহিল, আর তো পারি না ভাই ইন্দুবাবু। দেশে ফিরে গেলে সেই মাস্টারিটা পাবো এমন সম্ভাবনা যদি থাকতো, তাহলে আমি পায়ে হেঁটেই দেশে চলে যেতুম। এমনি আমার অবস্থা। ইন্দু সভয়ে কহিল, ফ্রেশ কিছু হলো নাকি? অমল জবাব দিল, হলো না সেটাই তো অসহ্য, কিছুই হচ্ছে না যে। আর একটু থামিয়া কহিল, বিছানাটার এমন অবস্থা হয়েছে যে কেবলই আমার মনে হয় বারান্দা দিয়ে যত লোক যাচ্ছে সকলকারই নজর বিশেষ করে আমার বিছানাটার উপর। ইন্দু একটু যেন অপ্রস্তুতভাবে কহিল, আমার কাছে যে কাপড় কাচা সাবানটা আছে, তাতে খুব না হোক খানিকটা ফর্সা হবে বোধ হয়। একবার চেষ্টা করে দেখলেন না কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া অমল কহিল, তা না হয় দেখব, আর দেখতেই হবে, কিন্তু এমন জোড়াতালি দিয়ে আর কদিন চলবে? কিছুতেই যেন আর কুলকিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্দু সহসা লাফাইয়া উঠিল, কহিল, আচ্ছা অমলবাবু, আসুন না একটা কাজ করা যাক। ইন্দুর প্ল্যানগুলি সাধারণত কোন শ্রেণীর তাহা অমলের জানা ছিল, সুতরাং সে একটু সন্দিগ্ধ কণ্ঠে প্রশ্ন করিল, কি বলুন দেখি। ততক্ষণে ইন্দু উত্তেজিত হইয়া উঠিয়াছে। সে জবাব দিল, আমরা তো রোজ ভোরবেলা বেড়াতেই যাই, সেই সময়টা যদি খবরের কাগজ বেচি তাহলে কি হয়? অমল কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে তাহার দিকে চাহিয়া থাকিয়া কহিল, তার মানে খবরের কাগজ? তাহার বিষয় লক্ষ্য করিয়া ইন্দু একটু দমিয়া গেল, ভয়ে ভয়ে কহিল, হ্যাঁ, তাতে দোষ কি? একটুখানি চুপ করিয়া থাকিয়া অমল বলিল, দোষ অবশ্য কিছু নেই, কিন্তু আপনি তা পারবেনই বা কেন, আর আপনার দরকারই বা কী? তাছাড়া ধরুন আপনার কলেজের বন্ধুরা যদি কোনো দিন দেখেই ফেলে, তাহলে কি আর আপনি ও কলেজে কোনো দিন মুখ দেখাতে পারবেন? ইন্দু জবাব দিল, তা বটে, কিন্তু কলেজের বন্ধুরা তো সবাই একদিকের। আমরা যদি একটু অন্যত্র যাই, ধরুন ধর্মতলা কিংবা চৌরঙ্গি কিংবা ভবানীপুর। তাছাড়া টাকার আমারও দরকার, সত্যিই দরকার। কি কষ্টে যাচ্ছি তার কি বলবো। চলুন দুজনে যাওয়া যাক। অমল কহিল, হ্যাঁ, দুজনে দুদিকে গেলে হয় বটে। বাধা দেয়া তাড়াতাড়ি ইন্দু কহিল, না না, দুদিকে নয়, একটা মোড়েই দুজনকে থাকতে হবে, নইলে নার্ভাস হয়ে পড়ব, কাজ হবে না। এখন নতুন তো, আপনাকে দেখে আমি ভরসা পাবো, আপনি আমাকে দেখে বুক বাঁধবেন, তবেই তো হবে। অমল কহিল, কিন্তু পড়াশোনা? আমার না হয় ও বালাই নেই, আপনার তো আছে। ইন্দু ঘাড় নাড়িয়া জবাব দিল, সে ঠিক হবে ক্ষণ, সকালে 2 ঘণ্টা করে খাটলে এমন কি আর ক্ষতি হবে, রাত্রিরে পুষে নিব এখন। অমল চোখ বুজিয়া খানিকক্ষণ ভাবিয়া কহিল, তা না হয় হলো,
কিন্তু টাকাটা, অবস্থা তো আমাদের দুজনেরই সমান। টাকাটা কোথা থেকে আসবে ইন্দুবাবু? অন্তত 2-3 টাকা মূলধনও তো চাই। এই প্রবল ধাক্কাটা সামলাইতে ইন্দুর কিছু দেরি লাগিল। তাহার ক্যাশের অবস্থা অমলেরই মতো, হয়তো সামান্য কিছু ভালো, কিন্তু আনা আষ্টেক পয়সা যাহাদের সম্বল, তাহাদের কাছে 2-3 টাকা মূলধন লিমিটেড কোম্পানির মঞ্জুরিকৃত মূলধনের মতোই দুরাশা মাত্র। বেচারি অনেকক্ষণ পর্যন্ত চুপ করিয়া বসিয়া রহিল। অমলও প্রথম প্রথম কথাটা বলিয়াছিল, তখনও পর্যন্ত তাহার মনে একটা ক্ষীণ আশার আভাস ছিল যে হয়তো এই সমস্যার মীমাংসাও একটা কিছু ইন্দু করিয়া লইতে পারিবে। কিন্তু বহুক্ষণ ওদিক হইতে কোনো সাড়া শব্দ না আসায় সে হতাশ হইয়া আবার চোখ বুজিল। অর্থাৎ অন্ধকার কিছুক্ষণ পূর্বেও যেমন ছিল এখনও তেমনিই রহিল। নিচের তলায় কয়েকটি বাবুর আস্ফালনের শব্দ শোনা যাইতেছিল। তাহার সহিত পাশের বাড়ির পোষা কোকিলটার ভাঙা ভাঙা আওয়াজ মিশিয়া এক বিচিত্র আবহাওয়ার সৃষ্টি হইয়াছিল। সেই দিকে খানিকটা কান পাতিয়া থাকিবার পর সহসা ইন্দু কথা কহিল, বলিল, আচ্ছা, সন্ধানে কোনো মহাজন আছে, গহনা বাঁধা রেখে টাকা ধার দেয়? অমল বিস্মিত হইয়া জবাব দিল, না, কিন্তু কেন? ইন্দু একটুখানি সলজ্জভাবে হাসিয়া কহিল, আংটিটার এখন আর কিছু নেই বটে, কিন্তু এককালে ওটা খাঁটি সোনাই ছিল। শুধু সোনার দামে বিক্রি হলেও অন্তত 6-7 টাকা দাম হবে। অবশ্য বিক্রি করার আমার ইচ্ছে নেই, কারণ মা ওটা অনেক কষ্টেই গড়িয়ে দিয়েছিলেন। তবে বাধা রেখে যদি গোটা 2 টাকাও পাওয়া যেত তাহলে মন্দ হতো না। অমল কহিল, তারপর টাকাটা শোধ হবে কি করে? ইন্দু বলিল, কেন, কাগজ বেচে কি কিছুই হবে না? আর না হয় যেমন করে হোক শোধ করব। একটু ভাবিয়া অমল কহিল, কি জানি, আমার ছাত্রদের বাড়ি জিজ্ঞেস করলে হয়তো হদিশ পাওয়া যায়। ইন্দু বইটা মুড়িয়া রাখিয়া কহিল, তাহলে চলুন, এখনই যাওয়া যাক। আমার ক্লাস সেই 12টায়, এখনও ঢের সময় আছে। অমলও চলুন বলিয়া উঠিয়া পড়িল। তারপর তাহার সেই অতি মলিন জামাটাই গায়ে চড়াইয়া মেজ শুদ্ধ লোকের দৃষ্টি এড়াইবার বৃথা চেষ্টা করিতে করিতে রাস্তায় আসিয়া পৌঁছিল। অমল যেখানে ছেলে পড়াইত সে বংশের অর্থের খ্যাতি এককালে খুবই ছিল। বাহিরের বৃহদাকার থামগুলি ভগ্নপ্রায় হইলেও তাহারা সেই খ্যাতির সাক্ষ্য দিতেছে। প্রকাণ্ড বাড়ি, অনেকগুলি শরিক এবং সকলেই কিছু কিছু উপার্জন করে, কিন্তু এমন কিছু করে না যাহাতে ওই বৃহদায়তন বাড়িটাকে সারানো চলে। হয়তো কোনো শরিকের হাতে সামান্য কিছু আছে, কিন্তু সে পয়সা তাহারা 5 ভূতের সম্পত্তিতে খরচ করিতে প্রস্তুত নন। সুতরাং বাড়িটি আজও সেই ভঙ্গুর অবস্থায় দাঁড়াইয়া অতীতের গৌরব এবং বর্তমানের লজ্জা ঘোষণা করিতেছে। অমলের আহ্বানে ভদ্রলোক বাহির হইয়া আসিলেন একটি 5 হাতি ধুতি পরিয়া তেল মাখিতে মাখিতে। অফিসের সময় হইতেছে, সুতরাং ভ্রু কুঞ্চিত। আরে মাস্টার যে, কি খবর বলুন দেখি? অমল বিনীতভাবে কহিল, একটি সোনার আংটি রেখে গোটা 2 টাকা ধার দিতে পারেন? আপনার কাছে সুবিধা না হলে যদি আর কাউকে বলে দেওয়াতে পারেন তাহলেও ভালো হয়। ভদ্রলোক অকারণে পেটে হাত ঘষিতে ঘষিতে মুহূর্ত কয়েক ছোট ছোট চোখ মিলিয়া অমলের দিকে তাকাইয়া রহিলেন। তাহার পর কহিলেন, বেশভূষার তোই ছিঁড়ি, অবস্থাও শুনেছি অদ্যভক্ষ ধনুর পূর্ণ, তবে আবার এত রেসের শখ কেন? মুহূর্ত মধ্যে যেন অমলের কান হইতে আগুন ছুটিতে লাগিল। ইন্দুর অবস্থা কল্পনা না করাই ভালো, কিন্তু তবুও অমল প্রাণপণে সংযত হইয়া জবাব দিল, আগে না, রেস নয়। ভেঙচি কাটিয়ে ভদ্রলোক কহিলেন, আগে না, রেস নয়। আজ শনিবার, আংটি বাঁধা রেখে টাকা ধার করতে এসেছেন কি জন্য শুনি? হয় রেস, নয় শ্বশুরবাড়ি। নইলে শনিবারে গয়না বাঁধা রেখে কেউ টাকা ধার করে? শ্বশুরবাড়ি তো নেই শুনেছি, তবে? অমল প্রায় মরিয়া হয়ে জবাব দিল,
আমার এই বন্ধুটির বিশেষ দরকার, যদি দিতে পারেন তো দিন। আমার আর অপেক্ষা করার সময় নেই। ভদ্রলোকের কণ্ঠস্বর হঠাৎ আশ্চর্য রকম নরম হইয়া গেল। পেটে তেল ঘষা মিনিট খানেকের জন্য বন্ধ রাখিয়া একবার ইন্দুর আপাদমস্তক চোখ বুলাইয়া লইলেন। তারপর কহিলেন, তা আমি খারাপ কথাটা কি বলেছি? আজকাল ওই করে সবাই উচ্ছন্নে যাচ্ছে, তাই একটু সাবধান করে দিচ্ছিলুম। টাকা আপনাকে না হয় দিচ্ছি, কিন্তু ওসব আংটি ফাংটিতে আমার দরকার নেই। সামান্য একটু বিদ্রুপের সুরে অমল কহিল, না না, আংটিটা নিয়ে রাখুন, যদি পালিয়ে যাই। ভদ্রলোক আবার উষ্ণ হইয়া উঠিলেন। ওসব ঠাট্টা তামাশা বুঝবার মতো বয়স আমার হয়েছে, ওসব আমি বুঝি। টাকার দরকার থাকে তো নিয়ে যান, আংটি বাঁধা রাখতে আমি পারবো না। টাকা ধার দেওয়া আমার পেশা নয়। তাহার পর উত্তরের অপেক্ষা না করিয়াই প্রাণপণে চেঁচাইতে শুরু করিলেন, পচা, এই পচা, হতভাগা মরেছে, ডাকাত পড়লেও শুনতে পাও না? ভেতর হতে প্রায় সমান সুরেই জবাব আসিল, কি হয়েছে কি? আমি কি বাতাস উড়ে যাব নাকি? কি চাই? ভদ্রলোক দাঁত কিড়মিড় করিয়া কহিলেন, দেখেছেন আটকুরির ব্যাটার তেজ দেখেছেন? ওগো নবাবপুত্তুর, শিগগির তোমার মায়ের কাছ থেকে দুটো টাকা চেয়ে এনে মাস্টারমশাইকে দাও। আমার নাম করে চাইবি, বুঝেছিস? তারপর অমলের দিকে চাহিয়া কহিলেন, টাকাটা নিয়ে যাবেন, আমার চান করার টাইম পেরিয়ে গেল, আমি চললুম। শালা ছোট সাহেব এবার বিলেত থেকে ফিরে এসে স্তক যা পেছনে লেগেছে, একটি মিনিট লেট হবার জো নেই। অল্পক্ষণ পরেই ভেতর হইতে তাহার কণ্ঠস্বর শোনা যাইতে লাগিল, নিয়ে গেলি তাড়াতাড়ি, বাবুরা আবার হয়তো এক্ষুনি রাগ করে চলেই যাবেন। এক করার মুরদ নেই, পাছা ভরা ঝাল আছে খুব। ইন্দুর মুখ লাল হইতে হইতে ক্রমশ পাংশুবর্ণ ধারণ করিতেছিল। অমল তাহার দিকে চাহিতেই সে প্রায় কাঁদিয়া ফেলিয়া বলিল, চলুন অমলবাবু, অন্য জায়গায় যাই, এখান থেকে টাকা নিয়ে দরকার নেই। অমল একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, এইতেই নার্ভাস হচ্ছেন? রাস্তায় দাঁড়িয়ে কাগজ বেচবেন কি করে? ইন্দু সহসা জবাব দিতে পারিল না। ইতিমধ্যে পচা আসিয়া অমলের হাতে টাকা দুইটি দিয়া গেল। রাস্তায় নামিয়া অমল আংটিটা ইন্দুর হাতে দিয়া কহিল, এটা রেখে দিন তাহলে, ভালোই হলো, আপনার মায়ের আংটিটা বাঁধা পড়ল না। ইন্দু একটু ইতস্তত করিয়া কহিল, কিন্তু আংটিটার কোথাও বাঁধা রেখে আর দুটো টাকা নিলে হয় না? আশ্চর্য হয়ে অমল কহিল, কেন? ইন্দু জবাব দিল, টাকা দুটো ইনি এমনিই দিলেন যখন, তখন আপনার মাইনে থেকেই কেটে নেবেন তো। আপনি কি করে আসছে মাসে আপনার খরচ চালাবেন? অমল একটু ভাবিয়া জবাব দিল, বোধহয় তা করবে না, ঠিক সেই প্রকৃতির লোক নয়। আর যদি করে, আমরা দু একদিনের মধ্যে কি আর এ দুটো টাকা তুলে নিতে পারবো না? কিন্তু চুপ করিয়া রহিল। বোধ করি তাহার উৎসাহ ইতিমধ্যে কমিয়া আসিয়াছিল। অমল তাহা লক্ষ্য করিয়া খানিক পরে কহিল, এরই মধ্যে যেন দমে গেছেন বলে মনে হচ্ছে। দেখুন, এখনো পেছোবার সময় আছে। ইন্দু প্রবল বেগে ঘাড় নাড়িয়া কহিল, না না, শেষ পর্যন্ত আমি দেখবই। অমলার কোনো কথা না কহিয়া সোজা বড়বাজারে রাস্তা ধরিল, কারণ স্থির হইল যে প্রথম প্রথম এরকমের কাগজ লইয়া চেষ্টা করাই উচিত, এবং তাহা আনন্দবাজার পত্রিকা হওয়ায় বাঞ্ছনীয়। আনন্দবাজার অফিসে টাকা দুইটি জমা দিয়া বাহির হইয়া ইন্দু কহিল, তাহলে কাল রাত 3টে উঠতে হবে, কি বলুন? অমল কহিল, না, 4:30 উঠলেই হবে, এখানে তো 5টার আগে কাগজ দেবে না। ইন্দু বাধা দিয়া কহিল, না না, আপনি বুঝছেন না, ভয়ানক ভিড় হবে, শেষকালে হিন্দুস্থানীদের ভিড় ঠেলে আমরা কাগজ নিতেই পারবো না, তাছাড়া এতটা পথ হেঁটে যেতে হবে তো। আরও অনেক অনেক আলোচনার পর দুজনে মেসে ফিরিল। উত্তেজনে সেদিন সারা রাত্রের মধ্যে ইন্দু একবারও বই খুলিতে পারিল না। সারা রাত অমলেরও ঘুম হইল না। দুইজনেই রাত্রি 4:30টার সময় বাহির হইয়া পড়িল এবং কম্পিত বক্ষে আনন্দবাজার অফিসে উপস্থিত হইল। পথে কেহ কাহারও সঙ্গে কথা বলিল না।
দুজনেরই মনের বোধ করি এমন অবস্থা যে টাকা দুইটির আশায় জলাঞ্জলি দিয়া যেন পলাইতে পারিলেই তাহারা বাঁচে। কাগজের অফিসে গিয়েও দেখে সে এক বিশ্রী কাণ্ড, ঠেলাঠেলি, মারামারি, যত হিন্দুস্থানির গোলমাল। তাহার মধ্যে শার্ট পরা বাঙালি যুবকের অগ্রসর হওয়াই মুশকিল। প্রায় আধ ঘণ্টা তাহাদের একপাশে চুপ করিয়া দাঁড়াইয়া থাকিতে হইল। কেহ যে বক্র কটাক্ষ বা পরিহাস করিল না এমন নয়, কিন্তু তখন আর উপায় কি? অবশেষে একটি হিন্দুস্থানির দয়া হইল। সে কাছে আসিয়া প্রশ্ন করিল, কি চাহি বাবু আপনাদের? অমল ঢোক গিলিয়া শুষ্ক কণ্ঠ পরিষ্কার করিবার চেষ্টা করিতে করিতে কথাটার জবাব দিল। লোকটি একটু হাসিয়া কহিল, কাগজ কি আপনারা বেচতে পারবেন বাবুজি? কেন মিছিমিছি তকলিফ করেন? অমল বলিল, তবু একটু চেষ্টা না করলে তো চলবে না। সে কহিল, আচ্ছা আচ্ছা, আপনি দাঁড়ান, আমি দেখছি। সে ভিড় ঠেলিয়া ভেতরে গেল এবং অল্পক্ষণের মধ্যেই অমলদের কাগজ বাহির করিয়া দিল। অমল ও ইন্দু তাহাকে ধন্যবাদ দিয়া তাড়াতাড়ি রাস্তায় বাহির হইয়া আসিল। কিন্তু ততক্ষণেই আকাশ বেশ ফর্সা হইয়া গিয়াছে, এমনকি কাগজ বিক্রিও শুরু হইয়াছে। সেই দিবালোকের মধ্য দিয়া প্রথমত কাগজ বহিয়া লইয়া যাওয়াই কঠিন। তাহার উপর গন্তব্যস্থানে পৌঁছিতে বেলা হইলে কাগজ বিক্রি বা হইবে কখন? দুজনে যথাসম্ভব ৭০ পা চালাইয়া চলিল। অতগুলি কাগজ ঢাকিয়া লইয়া যাওয়া অসম্ভব, সুতরাং কোনো মতে ঘাড় নিচু করিয়া দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটিল। চৌরঙ্গি পার হইয়া যখন তাহারা ভবানীপুরে পড়িল তখন প্রায় ৭টা। রাস্তায় লোকজনের বেশ ভিড় শুরু হইয়াছে। হিন্দুস্থানি কাগজওয়ালারা ছুটোছুটি করিয়া কাগজ বেচিতেছে। ট্রাম ও বাসের সঙ্গে সঙ্গে ছুটিতেছে, যাত্রীদের পেছনে পেছনে তাড়া করিতেছে, কেহ বা তারস্বরে চিৎকার করিতেছে। প্রথম ২-৩টি মোড় তাহারা ফেলিয়া চলিয়া গেল এই ভরসায় যে হয়তো আগে কাগজওয়ালা অপেক্ষাকৃত কম, কিন্তু কিছু দূরে গিয়ে বুঝিল সর্বত্র সমান। তখন অমল কহিল, আর গিয়ে লাভ নেই ইন্দুবাবু, আসুন এখানে আরম্ভ করি। কিন্তু ব্যাপার দেখিয়া ইন্দুর মুখ শুকায়া গেল। সে যেন আর কোনো মতে ঘাড় তুলিতে পারে না। শুষ্ক কণ্ঠে কি বলিতে গেল তাহাও স্পষ্ট বোঝা গেল না। ইতিমধ্যেই তাহার কপালে ঘাম দেখা দিয়াছে। এধারে অমলের অবস্থাও বিশেষ ভালো নয়। সে কিছুতেই ট্রাম বা বাসের কাছে গিয়া কাগজ দেখাইতে পারিল না। এই শহর তাহার জন্মভূমি নয়, এখানে পরিচিতের সংখ্যা অতি অল্প। তাহাকে কাগজ বেচিতে দেখিয়া বিস্মিত হইবে এমন লোক কেহই নাই বলিলেও চলে। তথাপি বিশ্বের সমস্ত লজ্জা যেন আজ তার মাথায় চাপিয়া বসিতে লাগিল। সে কিছুক্ষণ একটা থামের পাশে কাগজগুলি উঁচু করিয়া ধরিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু কোনো ক্রেতাই তাহার দিকে ভ্রুক্ষেপ করিল না। মিনিট ১৫ পরে অমলই কহিল, ইন্দুবাবু, বেলা বেড়ে যাচ্ছে, আসুন দুজনে একসঙ্গে বাসগুলোতে কাগজ দেখাই। ইন্দু একবার ভয়ার্ত দৃষ্টি মেলিয়া রাস্তার দিকে চাহিল, তারপর কোনো মতে বুকে সাহস সঞ্চয় করিয়া অমলের সহিত নামিয়া আসিল। কিন্তু ঠিক যে মুহূর্তে একটা বাস কাছে আসিয়া দাঁড়াইবার জন্য গতি মন্থর করিল, সে মুহূর্তেই সে পিছাইয়া যতটা সম্ভব অমলের পেছনে আসিয়া দাঁড়াইল। তাহার সব সহপাঠী ও তাহাদের আত্মীয় স্বজনের মুখগুলি মানুষ চক্ষে ভাসিয়া উঠিতে লাগিল এবং তাহাদের ভবানীপুরের দিকে বাসে চড়িয়া আসিবার সহস্র সম্ভাবনার কথা মাথার মধ্যে ভিড় করিয়া উঠিল। ফলে তাহার বুক ঢিপ ঢিপ করিতে লাগিল, ঘামে কাপড় চোপড় ভিজিয়া গেল। অমল বাসের কাছে গেল বটে, কিন্তু ঘাড় নিচু করিয়া একখানা কাগজ একটা জালনার দিকে মেলিয়া ধরা ছাড়া আর কিছুই করিয়া উঠিতে পারিল না। ভদ্রসন্তান দেখিয়া এক ভদ্রলোক ২টি হিন্দুস্থানি কাগজওয়ালার প্রসারিত হস্ত ঠেলিয়া দিয়া তাহারই হাত হইতে কাগজখানি টানিয়া লইলেন এবং একটি দুয়ানি বাহির করিয়া কহিলেন, ফেরত পয়সা বার করো শিগগির। অমল বিষম বিব্রত হইয়া মূঢ় দৃষ্টিতে চাহিয়া রহিল। তাহার পকেটে একটি পয়সাও নাই। বাসও ততক্ষণে ছাড়িয়া দিয়াছে। ভদ্রলোক বিরক্ত হইয়া কহিলেন,
পয়সা নেই? তাহলে আর কি হবে, কাগজ নিয়ে নাও তোমার। এই বলিয়া চলন্ত বাস হইতে কাগজখানা ছুঁড়িয়া ফেলিয়া দিলেন। কাগজটা ফুটপাথের ধারে নর্দমার উপরে গিয়া পড়িল। অমল লজ্জায় মুখ চোখ লাল করিয়া কাগজখানা তুলিয়া লইল, কিন্তু মানসিক ধিক্কারে তাহার দেহ যখন অবসন্ন হইয়া পড়িয়াছে, আরেকখানি বাস সঙ্গে সঙ্গে আসিয়া পড়া সত্ত্বেও সে কাগজ বেচিবার আর কোনো চেষ্টা করিতে পারিল না। একটি হিন্দুস্থানি কাগজওয়ালা মুখ টিপিয়া হাসিয়া কহিল, बाबू ये आप लोग को काम नहीं, हमको सब दे दीजिए, हम एक एक पैसा करके दाम दे देगा। ইন্দু ঘাড় হেট করিয়া দাঁড়াইয়াছিল, মাথা না তুলিয়াই কহিল, অমলবাবু চলুন বাসায় ফিরি, এ আমি কিছুতেই পারব না। তাহার গলায় কান্নার সুর। অমলেরও কথা কহিবার মতো অবস্থা ছিল না। সে তখন অশিক্ষিত কাগজওয়ালা ও সমবেত 2-4 জন পথিকের দৃষ্টি হইতে কোনো মতে ছুটিয়া পালাইয়া যাইতে পারিলে বাঁচে। পয়সা উপার্জন না হয়, আত্মহত্যার পথ তো কেহ ঘোচায় নাই। তাহার 2 কান দিয়া তখন যেন আগুন বাহির হইতেছিল। কাগজওয়ালাটা নিজেই কাগজ গুনিয়া পয়সা হিসাব করিয়া দিল। সেগুলি দেখিবার বা মিলাইবার চেষ্টা না করিয়া অমল ও ইন্দু প্রায় ঊর্ধ্বশ্বাসেই মেসের পথ ধরিল। পথে কেহ কাহারও সহিত কথা কহিতে পারিল না। দৈহিক ক্লান্তি, পরাজয়ের গ্লানি, নৈরাশ্য ও লোকসানের চিন্তা দুজনকে রীতিমতো মুহ্যমান করিয়া ফেলিয়াছিল। মেসের সামনে আসিয়া ইন্দুই প্রথমে কথা কহিল, বলিল, আপনার বিশেষ দরকার বলছিলেন, ওই খুচরো পয়সাগুলো আপনিই রেখে দিন, পরে যখন আপনার সুসময় আসবে দেবেন, আর ও 2 টাকা আমি যেমন করে পারি শোধ করে দেব। তাহার পর উত্তরের অবসর মাত্র না দিয়ে সে নিজের ঘরে উঠিয়া গেল। অমলেরও তখন উত্তর দেবার মতো অবস্থা নয়। এই পয়সাগুলি কিছুতেই তাহার এভাবে লওয়া উচিত নয়, তাহা সে অনুভব করিলেও সেগুলি সে ছাড়িতেও পারিল না। কোনো মতে ক্লান্ত পা 2টি টানিয়া লইয়া নিজের বিছানায় আসিয়া শুইয়া পড়িল। কাল ইন্দুর উৎসাহে এবং প্ররোচনায় যেটুকু আশার আলো মনে দেখা দিয়াছিল, আজ তাহা আরও অন্ধকার করিয়া দিয়া নিভিয়া গেল। ভদ্র সন্তানের এই মুখোশটা না খুলিয়া ফেলিলে তাহাদের দ্বারা ওসব কাজ হইবে না। কাজেই অনর্থক চেষ্টা করিয়া কোনো লাভ নাই, তাহা সে আজ পরিষ্কার বুঝিল। মেসের ঠাকুর কি একটা কাজে উপরে উঠিতেছিল। অমলের ঘরের সামনে আসিয়া তার অতিশয় শুষ্ক মলিন মুখ দেখিয়া সহসা থমকিয়া দাঁড়াইল। তখন মেসের প্রায় সকলেই বাহিরে চলিয়া গিয়াছে। নিচে শুধু ঝি ও চাকরের কলহের একটা শব্দ হইতেছে, তাছাড়া সমস্ত বাড়িটাই নির্জন। ঠাকুর মিনিটখানেক ইতস্তত করিয়া ডাকিল, বাবু। অমল চোখ মেলিয়া ঠাকুরকে দেখিয়া রীতিমতো বিস্মিত হইয়া গেল, কহিল, কি গো ঠাকুর? ঠাকুর একবার মাথা চুলকাইয়া কহিল, ভাত তরকারি অনেক বেঁচেছে বাবু, আপনি যদি বাইরে থেকে খেয়ে না এসে থাকেন তো এখানেই খেয়ে নিন না, ফেলা যাবে বই তো না। অন্তত 6টি পয়সা বাঁচিয়া যায় বটে। কিন্তু অমলের ভেতরকার ভদ্র সন্তান ধিক্কার দিয়া উঠিল। সে যথাসাধ্য লজ্জা গোপন করিয়া স্বাভাবিক সুরে কহিল, ঠাকুর আজ যে আমার উপোস, আজ তো খাবার জো নেই। ঠাকুর কহিল, ও তাই মুখ অত শুকনো দেখাচ্ছে। তা বাবু, গ্রহফাড়াকে তুষ্ট রাখা ভালো, উহারাই দুঃখ দিবার মূল কি না। ঠাকুর নামিয়া গেল। অমলের 2 কান অপমানে তখনও জ্বালা করিতেছে। এই লোকটি যে নিতান্তই দয়া করিয়া ভাত তরকারির প্রাচুর্যের কাহিনী তাহাকে শুনাইল, তাহাতে সংশয় মাত্র ছিল না। এতদিন এই মেসে আছে, প্রথম সহানুভূতির কথা সে শুনিল অশিক্ষিত এক পাচকের কাছে। ভদ্রলোকের চেয়ে ইহারা অনেক ভালো, অনেক দিক দিয়েই ভালো। খাওয়া ও 10 টাকা মাহিনা তো এই ঠাকুরই পায়। ইহা ছাড়া গামছা, জল খাবার, তামাকের খরচা, ধোপা নাপিত সমস্তই মেসের।
নিজের ঘরে শুইতে হয় বটে, কিন্তু তাহাতে ক্ষতিই বা কি? সিট রেন্ট দিয়াই বা সে কি বেশি সুখে আছে? অমল অকস্মাৎ সোজা হইয়া বসিল। তাহার নিমিলিত চক্ষু যেন জ্বলিয়া উঠিল। যে পথে সে চলিয়াছে সে পথে তো কোথাও কোনো আশার আলো দেখা যায় না। এই দীর্ঘদিনের চেষ্টার পরে সে আজ ক্লান্ত, অবসন্ন। বেশ তো, এই ভদ্র সন্তানের মুখোশ ঘুচাইয়া দিয়াই দেখা যাক না ফল কি হয়। বাল্যকালে অমল বেশি সময় মায়ের কাছে কাছেই থাকিত। অনেক দিন তাহাকে রন্ধনে সাহায্যও করিতে হইয়াছে। মোটামুটি রান্নার ব্যাপার সে খানিকটা জানে। তাহার বিশ্বাস ছেলে ঠাঙানোর অপেক্ষা এ কাজ অনেক বেশি আরামদায়ক। নতুন প্ল্যানের উত্তেজনায় অমল আর বিছানায় শুইয়া থাকিতে পারিল না। উঠিয়া পায়চারি করিতে লাগিল। এখান হইতে অনেক দূরে পরিচিত সমস্ত গণ্ডির বাহিরে সে নতুন করিয়া জীবনযাত্রা শুরু করিবে। অদৃষ্টের কাছে সে মাথা নোয়াইবে না, কোনো মতেই না। 3 দিনের দিন সে মাহিনা পাইল। মাহিনার টাকা হইতে সে 2টি টাকা কাটাইয়া দিতে গেল, কিন্তু ভদ্রলোক কিছুতেই রাজি হইলেন না। কহিলেন, মাস্টার, সবই তো বুঝি, মাইনে তো এই 10 টাকা, একসঙ্গে 2টো কাটিয়ে দিতে গেলে গায়ে লাগবে। দেবেন ক্ষণ পরে পশ্চাতে সুবিধে মতো। অগত্যা অমলকে কথাটা ভাঙিতে হইল। সে মাথা নিচু করিয়া কহিল, হয়তো আমি কলকাতা থেকে চলে যেতে পারি। ভদ্রলোক একরকম ঠেলিয়াই তাহাকে ঘর হইতে বাহির করিয়া দিলেন। বেশ বেশ, তাই হবে। আমার ওই অকাল কুষ্মাণ্ড ছেলেকে পড়াতে যে কি মেহনত তা তো আমি জানি। বুঝবো যে ওই 2টো টাকা আপনাকে সন্দেশ খেতে দিলুম। এখন টাকাটা পাচ্ছেন, নিয়ে বাড়ি যান, অত সাধুপনা কেন? অমল আর দ্বিরুক্তি করিল না। সাধুপনা দেখাইবার শক্তি বা প্রবৃত্তি তাহার ছিল না। সে মেসে ফিরিয়া আসিল। ইতিমধ্যেই কাগজ বিক্রির ফেরত পয়সা হইতে অত্যাবশ্যক কাপড় জামা সে কাচাইয়া লইয়াছিল। অবশ্য সে বেশিও নয়। পাশের সিটের ভদ্রলোক কাগজ কিনিতেন, তাহারই শেলফ হইতে একখানা পুরাতন কাগজ টানিয়া লইয়া খান 3-4 কাপড় জামা জড়াইয়া লইল। তাহারপর ইন্দুকে একখানা চিঠি লিখিতে বসিল। কাগজ ও খাম সে আগেই সংগ্রহ করিয়া আনিয়াছিল। লিখিল, ইন্দুবাবু, এভাবে আর কিছুতেই চলল না। নতুন চেষ্টায় চললুম। বলে যাওয়া সম্ভব হলো না, কারণ মেসের অনেক পাওনা রইল। সে টাকা দিতে গেলে তখনই ভিক্ষায় বেরুতে হবে, নইলে উপবাস। যদি সম্ভব হয় তো এরপরে পাঠিয়ে দেব। আপনার সে টাকা 2টো আমি শোধ করে এসেছি, তার জন্য কিছুমাত্র দুশ্চিন্তা করবেন না। তবে যদি আপনার কিছু দেওয়া আছে বলে মনে করেন তো রাঘব ঠাকুরকে 4 আনা পয়সা আমার নাম করে দেবেন। ইতি। খামের মধ্যে কাগজখানি আটিয়া ঠিকানা লিখিয়া চুপি চুপি মেসের লেটার বক্সে ফেলিয়া দিল। খুব সম্ভব ইন্দু এখন তাহার ঘরেই আছে, হয়তো পড়িতেছে, কিন্তু তাহার সহিত মুখোমুখি দেখা না করাই ভালো। তখন 8টা বাজিয়াছে। 2-1 জন ফিরিয়াছেন বটে, কিন্তু বহু লোকই এখনো বাহিরে। ঠাকুর চাকররা রান্নাঘরে ব্যস্ত। খবরের কাগজে জড়ানো প্যাকেটটি হাতে করিয়া সকলের অজ্ঞাত সারে সে চুপি চুপি বাহির হইয়া পড়িল। একবার বাহিরে দাঁড়াইয়া মেসের দিকে চাহিয়া লইল। তাহারপর ধরিল সোজা হাওড়ার পথ। ইচ্ছা করিয়া সে ময়লা কাপড় জামা পরিয়াছিল, কারণ ভদ্র সন্তান বলিয়া পরিচয় সে আর দেবে না। উচ্চ বংশ এবং শিক্ষার সম্মান রাখিবার জন্য এই তো সে প্রাণান্ত করিল, আরও পরিচয়ে কাজ নাই। হাওড়া স্টেশনে পৌঁছিয়া অমল কিন্তু রীতিমতো দ্বিধায় পড়িল। পশ্চিমে যেখানে হোক চলিয়া যাইবে এবং সেখানকার বাঙালি অধিবাসীদের কাছে বাঙালি পাচক বলিয়া পরিচয় দিবে, এই ছিল তাহার ইচ্ছা। কিন্তু সে পশ্চিমটি যে ঠিক কোথায় হইবে তাহা সে এখনো ভাবিয়া দেখে নাই। খুব বেশি শহরের নামও তাহার জানা নাই। পাটনা, কাশী, এলাহাবাদ এইগুলিরই নাম সচরাচর শুনিয়া থাকে। কোথায় বেশি বাঙালি থাকে তাহাও ভালো জানা নাই। তবে মনে হয় কাশী যাওয়াই ভালো।
তাহার মনে পড়িল যে পকেটে তাহার মাত্র 10টি টাকা আছে। সেদিকটাও বিবেচনা করা কর্তব্য। একেবারে হাত খালি করা উচিত নয়, কারণ যাওয়া মাত্রই যে কাজ পাওয়া যাইবে তাহারই বা ঠিক কি। এসব ভাবিতে ভাবিতে সে ব্যাকুলভাবে এদিক ওদিক চাহিতেছে। এমন সময় নজরে পড়িল একদিকে বড় করিয়া ইনকোয়ারি অফিস লেখা রহিয়াছে। সে আস্তে আস্তে সেখানে উপস্থিত হইল। 3-4টি লোক তখন যথেষ্ট হুড়োহুড়ি করিতেছে। ও মশাই, আদুলের গাড়ি কটায়? পুরুলিয়ার গাড়ি ক নম্বর প্ল্যাটফর্মে মশাই? আচ্ছা, নাগপুরের গাড়ির কটায় অ্যারাইভাল বলতে পারেন? তাহারই মধ্যে অতি কষ্টে মাথা গলাইয়া সে প্রশ্ন করিল, পাটনার ভাড়া কত বলতে পারেন মশাই? বার্তিনিক প্রশ্নটি আবৃত্তি করার পর জবাব আসিল, পাটনার সিটি না জংশন? কি বিপদ! অমল কতকটা ইতস্তত করিয়া কহিল, আগে বাকিপুর। বাকিপুরের নামটা সহসা মনে পড়িয়া গেল। কোথায় যেন শুনিয়াছিল বাকিপুর জায়গাটাই পাটনার মধ্যে বড়। বাকিপুর? ও, পাটনা জংশন, 4 টাকা 13 আনা। হ্যাঁ হ্যাঁ, মেচাদা লোকাল 10 নম্বর। বর্ধমান যাবার গাড়ি 6 নম্বর। যাও না, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? বলা বাহুল্য, শেষোক্ত ধমকটি অমলকেই দেওয়া হইল। তখন সে ভয়ে ভয়ে ঢোক গিলিয়া কহিল, কাশির ভাড়া কত? লোকটি যেন এক পাক নাচিয়া লইল, তারপর কহিল, কোথায় যাবে তাই এখনো ঠিক করনি, খামোকা ভাড়া জিজ্ঞেস করতে এসেছ? এতগুলো লোক জবাব পাচ্ছে না, তুমি মিছিমিছি ভিড় বাড়াচ্ছ কেন বাপু? সরে যাও, আমাদের এখন রসিকতা করবার সময় নেই। সেইখানে এক বৃদ্ধ ছিলেন। তিনি কহিলেন, বাড়ি ছেড়ে পালাচ্ছ বুঝি হে? কই এসো তো এদিক দেখি। ভয়ে অমলের কপালে ঘাম দেখা দিল। সে মৃদুস্বরে আজ্ঞে না বলিয়াই ভিড়ের মধ্যে সরিয়া পড়িল। তারপর মরিয়া হইয়া 3-4টি মেম সাহেবের মুখ নাড়া খাইয়া এবং বহু হিন্দুস্থানি বেয়ারার কনুইয়ের গুতা খাইয়া পাটনা জংশনের টিকিটই একখানা কিনিয়া ফেলিল। কিন্তু গাড়ি কোথায় এবং কটায় সে প্রশ্ন করিতে গেলেও আবার ওই রকচটা বাবুগুলির কাছে যাইতে হয়। কিন্তু তাহাতে সে একান্ত নারাজ। অগত্যা সে রেল কোম্পানির জামা পরা লোক দেখিয়া দেখিয়া প্রশ্ন করিতে লাগিল। প্রথম প্রথম 1-3 লোকের কাছে জবাব পাওয়া গেল না বটে, কিন্তু তাহার পরেই একজন দয়া করিয়া বলিয়া দিল, 4 নম্বরে যে গাড়ি আছে সেটি পাটনা জংশন পর্যন্তই যাইবে এবং ছাড়িবারও মাত্র আর আধ ঘন্টা দেরি আছে। এই প্রথম অমল হাওড়া স্টেশনে আসিয়াছে। এই বিপুল জনতা এবং বিরাট কোলাহলে তাহার মাথার মধ্যে যেন সব গোলমাল হইয়া যাইতেছিল। এত বড় স্টেশন যে এই কলিকাতায় আছে, তাহা এতদিন কলিকাতাতে থাকিয়াও সে কখনো অনুমান করিতে পারে নাই। খানিকটা বৃথা ঘুরিয়া আরেকজনকে প্রশ্ন করিল, মশাই, 4 নম্বর প্ল্যাটফর্মটা কোথায় বলতে পারেন? সে একবার তাহার আপাদমস্তক চোখ বুলাইয়া লইল, তারপর কহিল, ওই ওদিকে। টিকিট কিনতে হবে না? দিন না, কেটে এনে দেই। এই ভিড়ের মধ্যে আপনি কি কিনতে পারবেন? আমিও পাটনা যাব কি না? এই আত্মীয়তার অর্থ অমল বুঝিল। এরূপ জুয়াচুরির বহু বিবরণী সে শুনিয়াছে। সে মুচকি হাসিয়া কহিল, না, টিকিট আমার কেনা আছে, আপনি অন্য লোক দেখুন। সে কি ভাবিল কে জানে, হাসি চাপিতে চাপিতে চলিয়া গেল। অমল ভিড় ঠেলিয়া কোনো মতে 4 নম্বরের গেট পর্যন্ত পৌঁছিল। কিন্তু খাঁচার মতো দ্বারের মধ্য দিয়া পার হইতে গিয়া ভয়ঙ্কর গোলমাল বাঁধিল। পেছন হইতে একটি অর্বাচীন হিন্দুস্থানি ধাক্কা দিয়া তাহাকে সামনে ঠেলিয়া দিল। ফলে সামনের বৃদ্ধ ভদ্রলোকটি অত্যন্ত চটিয়া গেলেন। খিচাইয়া উঠিয়া কহিলেন, চোখে দেখতে পাও না ছোকরা, মানুষের গায়ের উপর এসে পড়ো কেন? তুমি টিকিট কিনেছ, আমরা কিনিনি? ভদ্রলোক ফটকের সম্মুখে দাঁড়াইয়া আস্ফালন করিতে লাগিলেন। ফলে পেছনে তারও ধাক্কা আসিতে লাগিল অমলের উপর। সে কোনো মতে তাহাকে বাঁচাইবার চেষ্টা করিয়া এক ফাঁক দিয়া গলিয়া ভেতরে গেল বটে, কিন্তু কিছু দূর গিয়াই
বুক পকেটে হাত দিয়ে দেখিল যে টাকা কয়টি নাই। ইতিমধ্যেই কোথা দিয়ে অন্তর্হিত হইয়াছে। তাহার মুখ শুকাইয়া উঠিল, ললাটে ঘাম দেখা দিল। ভালো করিয়া সব পকেটগুলি দেখিল। পাশের পকেটে খুচরো পয়সাগুলি ছিল, গুনিয়া দেখিল সেই 13 আনা পয়সাই আছে, কিন্তু টাকাগুলির কোনো চিহ্ন নাই। হাতের মধ্যে টিকিটটা ধরা ছিল বলিয়া সেটা বাঁচিয়া গিয়াছে। যে পথে প্ল্যাটফর্মে ঢুকিয়াছিল সেই পথ ভিন্ন তন্ন তন্ন করিয়া খুঁজিল, যদি কোথাও পড়িয়া গিয়া থাকে। ফটকের কাছে গিয়াও ভিড়ের মধ্যে যতটা সম্ভব পায়ের ফাঁক দিয়া দেখিবার চেষ্টা করিল। তারপর ব্যাকুলভাবে ঠিক পাশে যে টিকিট কালেক্টরটি ছিলেন তাহাকে কহিল, আমার পকেট মারা গেছে এইমাত্র। তিনি একটু বিচলিত না হইয়া প্রশ্ন করিলেন, কত ছিল? অমল জবাব দিল, 5 টাকা। তিনি তাচ্ছিল্যের সুরে কহিলেন, সরি, সাবধান করে রাখতে না পারলেই যায়। আরেকটি টিকিট কালেক্টর ইতিমধ্যে আসিয়া জুটিলেন, তারপর আরেকটি। কি হয়েছে হে স্যান্ডেল? আগেকার টিকিট বাবুটি জবাব দিলেন, এর পকেট মারা গেছে। কত টাকা? 5 টাকা। প্রশ্নকর্তা একবার অমলের আপাদমস্তক দেখিয়া লইয়া কহিলেন, নতুন বুঝি কলকাতায়? অমল কতকটা ভয়ে ভয়ে জবাব দিল, আগে হ্যাঁ। তাহলে তো হবেই, ওরকম হামেশাই হচ্ছে, একটু সাবধানে রাখতে হয় টাকা কড়ি। তৃতীয় ব্যক্তিটি চুপ করিয়াছিলেন এতক্ষণ, এবার আর চোখে চাহিয়া বলিয়া বসিলেন, টাকা ছিল তো পকেটে? সান্ডেল কৃত্রিম ভর্ৎসনার স্বরে জবাব দিল, ওয়েল ওয়েল, দ্যাটস ব্যাড। ভদ্রলোক টিকিট কিনেছেন দেখেছ, টাকা ছিল না তা বলতে চাও? যাই হোক, ইফ ইউ লাইক পুলিশে ইনফর্ম করতে পারেন, তবে তাতে যে কোনো ফল হবে এমন কিছু অ্যাসুরেন্স দিতে পারি না। অমল সেখান হইতে সরিয়া পড়িল। পুলিশে সংবাদ দিলে ফল যে কি হইবে সে তাহার জানাই ছিল। মিছিমিছি পাটনার ট্রেনটিও হয়তো চলিয়া যাইবে। ইহারই মধ্যে ফিরিয়া যাওয়ার সম্ভাবনাটা সে মনে মনে ভাবিয়া লইল। কিন্তু মেসের ম্যানেজারের ক্রুদ্ধ মুখ, অন্যান্য অধিবাসীদের বিদ্রূপের দৃষ্টি মনে পড়িয়া যাওয়ার সে চিন্তা সে একেবারেই ত্যাগ করিল। তাছাড়া খাইবেই বা কি? আরও 1 মাস কাটিবার পূর্বে মাহিনা পাইবার সম্ভাবনা নাই। ভিক্ষা যদি করিতে হয় বিদেশে গিয়া করাই ভালো। অগত্যা সে অবসন্ন মনে ট্রেনের দিকেই অগ্রসর হইল। কিন্তু ট্রেনের অবস্থা দেখিয়া তাহার মুখ আবার শুকাইয়া উঠিল। 3rd ক্লাস কামরাগুলি মানুষে ও মালে বালিশে তুলা ঠাসার মতো বোঝাই হইয়া আছে, এবং প্রত্যেক গাড়ির দ্বারের সামনে তখনও রীতিমতো মারামারি চলিতেছে। সেই দিকে ট্রেনে কখনো আসে নাই, নহিলে বুঝিত যে যতগুলি লোক যাইবে ঠিক ততগুলি কিংবা আরও বেশি লোক তাহাদের তুলিয়া দিতে আসিয়াছে। সুতরাং কোনো রকমে পথের গণ্ডিটা ছাড়াইতে পারিলে ভেতরে বসিবারের স্থান মিলিলেও মিলিতে পারে। অবশ্য সে যে কোথাও উঠিবার চেষ্টা করিল না তাহা নয়, কিন্তু কোথাও বিপুল দেহ পাঞ্জাবি, কোথাও সন্ডামার্কা হিন্দুস্থানি, কোথাও বা হাফ প্যান্ট পরিহিত বাঙালিরা পথ রোধ করিয়া দাঁড়াইয়া আছেন। কোনো অর্বাচীন উঠিবার চেষ্টা মাত্র করিলেই তারা চক্ষু রক্তবর্ণ করিয়া বলিতেছেন, আরে কাহা উঠতে হয়, দেখতে নেহি হাম লোক খাড়া হোকে যেতে হয়। কেহ হয়তো বিনয় করিয়া বলিতেছেন, থোড়া উঠনে দিজিয়ে, হাম লোক ভি খাড়া হোকে জায়গা। তাহার জবাবে ধাক্কা দিয়া তাহাদের সরায় দিয়া জানানো হইতেছে যে খাড়া হোনে কো ভি জায়গা নেহি, কেয়া বাউরা আদমি হ্যাঁ সব, বাত মানতা নেহি। যাহারা কোনো গতিকে নিজেরা ঢুকিতে পারিতেছে তাহারা গাড়িতে উঠিবা মাত্র ওই দলে মিশিয়া যাইতেছে, এবং প্রবেশ রোধ করিবার চার্জটা অগ্রবর্তীদের হাত হইতে বুঝিয়া লইয়া চক্ষু দ্বিগুণ রক্তবর্ণ করিয়া কিছুক্ষণ পূর্বেকার সহধর্মীদের তাড়না করিতেছে। যাহাই হোক, বারচারেক সমস্ত ট্রেনের সামনেটা ঘুরিয়া আসিয়া প্রায় ট্রেন ছাড়িবার পূর্ব মুহূর্তে সে মরিয়া হইয়াই একটা গাড়িতে উঠিয়া পড়িল। সামনের লোকগুলি যথারীতি হাহাক করিয়া উঠিল। কেহ কহিল, দরজাটা খুলতে দিলে কেন? কেহ কহিল, ওধারে দেদার গাড়ি খালি পড়ে আছে, সেখানে কেউ যাবে না।
কেহ বা বলিল, চড়ছেন কোথায় মশাই, মাথার উপর বসে যাবেন নাকি? কেহ বিশুদ্ধ হিন্দি বাদ ছাড়িল, নিকাল দাও না উস্কো। কিন্তু অমল তখন উঠিয়া পড়িয়াছে। কোনো রকমে কনুয়ের গুতা দিয়া উঠিয়া ঠেলিয়া ঠুলিয়া একটু জায়গা করিয়া লইয়া সে দাঁড়াইল। ততক্ষণে ট্রেনও ছাড়িয়া দিয়াছে। কামরাটি বড়, সেই অনুপাতে লোকও কম নয়। ওধারে দুটি বেঞ্চের মাঝে খানিকটা জায়গা মাল বোঝাই করিয়া তার উপর বিছানা বিছাইয়া জনকতক মারোয়ারি মহিলা পুত্র কন্যা লইয়া বসিয়াছেন। সকলেরই মুখে ঘোমটা, কিন্তু বুক ও পেটের অনেকখানি অনাবৃত। তাহাদের পুরুষগুলি বেঞ্চি দুটি সামনের দিকে বসিয়া মহড়া সামলাইতেছেন। অর্থাৎ ভেতরের স্থানে কেহ যাহাতে নজর না দেয় সে সম্বন্ধে তাহারা প্রচেষ্টা করিতেছেন। ৩-৪টিতে মিলিয়া বৃদ্ধ যুবা নির্বিশেষে গাঁজা খাইতেছেন এবং অবিরাম বকিতেছেন। কামরার মধ্যে অন্য অধিবাসী আছে কিনা এবং কি তাহাদের অবস্থা সে সম্বন্ধে কোনো দুশ্চিন্তা তাহাদের নাই। প্রত্যেকেই অপরকে নিজের বক্তব্য দ্রুত কণ্ঠে বলিয়া যাইতেছেন। তাহাদের পাশের বেঞ্চ জোড়াটিতে কয়েকটি গুজরাটি মালপত্র লইয়া বহু আগে হইতে দখল করিয়া বসিয়াছিল, কিন্তু সম্প্রতি কয়েকটি কাবুলি হুড়মুড় করিয়া তাহাদের ঘাড়ের উপর আসিয়া পড়িয়াছে। ফলে একজনের রসগোল্লার হাঁড়ি ভাঙিয়া চুরমার হইয়াছে এবং আরেকজনের ফাইবারের সুটকেসটা যে আকৃতি ধারণ করিয়াছে তাহার বর্ণনা না করাই ভালো। উভয় পক্ষই হিন্দিতে ঝগড়া চালাইতে গিয়া বিপন্ন হওয়ায় বিবাদটা প্রায় হাতাহাতির কাছে আসিয়া পৌঁছিয়াছে। এধারে ছোট বেঞ্চগুলির দুইটিতে কয়েকটি পশ্চিমা মুসলমান প্রচুর মালপত্র এবং অত্যন্ত দুর্গন্ধময় মলিন কাপড় চোপড় লইয়া উঠিয়াছে এবং ইতিমধ্যেই একটা ন্যাকড়া বিছাইয়া খবরের কাগজে জড়ানো মোটা রুটি কাঁচা পেঁয়াজ রসুন সহযোগে খাইতে শুরু করিয়াছে। আর দুটি মাত্র বেঞ্চির একটিতে গুটি 2 শিখ ও জন 2 সাঁওতাল অতি কষ্টে ঠাসাঠাসি করিয়া কোনো মতে বসিয়াছে এবং আরেকটি একজন বাঙালি ভদ্রলোক স্ত্রী ও কন্যা লইয়া দখল করিয়াছেন। মধ্যের গমনাগমনের স্থানটি একে মাল বোঝাই, তার উপর 5-6 জন বাঙালি ও হিন্দুস্থানি ভদ্রলোক দাঁড়াইয়া ভেতরের আবহাওয়াকে অন্ধকূপ করিয়া তুলিয়াছেন। বলা বাহুল্য, গাড়িতে উঠিয়া তাহার অভ্যন্তরে ভাগের অবস্থাটা দেখিয়া লইতে অমলের বেশি দেরি লাগিল না। কাবুলিদের গাত্রবাসের সৌরভ, গাঁজার ধোঁয়া এবং রসুনের গন্ধ সমস্তটা মিলিয়া ভেতরের হাওয়াটাকে এমনই দুঃসহ করিয়া তুলিয়াছে যে মিনিট খানেকের মধ্যেই তাহার গা বমি বমি করিতে লাগিল। সে বার কতক এদিক ওদিক চাহিয়া নড়িবার বৃথা চেষ্টা না করিয়া ঠিক দ্বারের পাশেই বাঙালি ভদ্রলোকটির বেঞ্চে যে ইঞ্চি 3 স্থান ছিল সেইখানে কোনো মতে অঙ্গ ঠেকাইয়া বসিয়া পড়িল। ভদ্রলোক গৃহিণীকে কোণ দিয়া মেয়েটিকে মধ্যে শোয়াইয়া নিজে শেষের দিকে বসিয়া বেঞ্চটাকে একরকম রিজার্ভ করিয়া লইয়াছিলেন। সহসা এই উপদ্রবে তিনি দারুণ চটিয়া গেলেন। মুখ চোখ রক্তবর্ণ করিয়া কহিলেন, কিরকম অসভ্য লোক হে তুমি ছোকরা, বলা কোয়া নেই ভদ্রলোকের মেয়ে ছেলেদের ঘাড়ের উপর এসে বসো। অমল যদিও হাওড়া স্টেশন এবং পশ্চিমের গাড়ি ইতিপূর্বে কখনো চোখে দেখে নাই, তাহার হতভম্ব হইয়া যাওয়ারই কথা, কিন্তু গত 1 ঘণ্টা ধরে উপর্যুপরি লাঞ্ছনায় সে মরিয়া হইয়া গিয়াছিল। ইতিমধ্যে বুঝিয়াছিল যে এই কঠিন স্থানে বিনয়ের অবসর নাই। এখানে নিজেকে প্রতিষ্ঠিত করিতে হয় চোখ রাঙানির জোরে। সে জবাব দিল, আপনি কি মেয়ে ছেলে? কই, সেরকম তো মনে হয় না। ভদ্রলোক প্রায় ক্ষিপ্ত হইয়া উঠিলেন। উচ্চস্বরে জবাব দিলেন, কি, আমাকে আবার ঠাট্টা? ভদ্রলোকের সঙ্গে কথা কইতে জানো না? এ বেঞ্চে মেয়ে ছেলে নেই? অমল এবার রীতিমতো ক্রুদ্ধস্বরে বলিয়া উঠিল, মেয়ে ছেলে আছে তো কি হয়েছে, তাকে আড়াল করে আপনি তো বসে আছেন, তাতে কি ছোঁয়াচ লাগে? অতই যদি সম্ভ্রমবোধ তো মেয়ে গাড়িতে দেননি কেন? ভদ্রলোক রাগের চোটে এবার তোতলা হইয়া গেলেন। কহিলেন, তুমি কার সঙ্গে কথা কইছ জানো? অসভ্য জানোয়ার কোথাকার। অমল জবাব দিল, তা জানি নে, তবে ভদ্রলোক নিশ্চয় নন।
আপনি আমাকে তুমি বলেন কোন সাহসে? আমিও থার্ড ক্লাসের টিকিট কিনেছি, আপনিও তাই। আমি আপনার কাছে ভিক্ষেও চাইনি, চাকরিও করি না, তবে কোন অধিকারে আমায় তুমি বললেন শুনি? গাড়ির লোকেরা মজার গন্ধ পাইয়া ঝুঁকিয়া পড়িল। এমনকি ওধারের গুজরাটি ও কাবুলির বিবাদও যেন ওই গোলমালে দ্রুত মিটিয়া আসিল। ভদ্রলোক কিন্তু এবার কিছু দমিয়া গেলেন। সহসা তাহার মুখে কথা জোগাইল না। প্রায় মিনিট খানেক অমলের দিকে চাহিয়া থাকিয়া তিনি অন্য পথ ধরিলেন। কহিলেন, জানো, আমি বঙ্গবাসী কলেজের প্রফেসর। অমল কখনো বঙ্গবাসী কলেজের অঙ্গনে পর্যন্ত পা দেয় নাই, কিন্তু কিরকম তাহার মাথায় রোগ চাপিয়া গেল কে জানে। সে জোর করিয়া কহিল, মিছে কথা, আমি নিজে বঙ্গবাসী কলেজে পড়ি, আপনাকে সেখানে কখনো দেখিনি। সে ভদ্রলোক এতটার জন্য প্রস্তুত ছিলেন না। ভাবিয়াছিলেন যে এ কথার পরে আর ছোড়াটা কথা কহিতে পারিবে না। এইবার তিনি রীতিমতো নরম হইয়া গেলেন। একটু পরে ঢোক গিলিয়া কহিলেন, আমি ঠিক নই, তবে আমার দাদার ভাইরা ভাই যে ওই কলেজে পড়ায় এটা তো সত্যি কথা। অমল অতি কষ্টে হাসি দমন করিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। তিনিও আর কথা কহিলেন না। গাড়ি হু হু করিয়া একটির পর একটি স্টেশন ফেলিয়া ছুটিয়া চলিয়াছে। তাহারই মধ্য দিয়া বাংলার বাঁশ ঝাড়, কুটির ও পানাপুকুরের যেটুকু ছবি চোখে পড়িতেছিল, অমল এক দৃষ্টে যেন তাহা পান করিতেছিল। দেশ ছাড়িবার পর বহুদিন এ দৃশ্য আর তাহার নজরে পড়ে নাই। আজ এতদিন পরে যদিবা তাহার সহিত সাক্ষাৎ হইল, সঙ্গে সঙ্গে মনে পড়িল নিজের অবস্থার কথা। সহায় সম্বলহীন হইয়া সে অকুলে ভাসিল। বহুদিন, হয়তোবা চিরকালের জন্য, সে চিরপরিচিত বাংলাদেশকে ছাড়িয়া চলিল। হয়তো আর কখনোই এই সবুজ কলাগাছের পাতা, এই নিবিড় শ্যামলতা সে এমন করিয়া দেখিতে পাইবে না। গল্পের বাক্স চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস মনে ছিল আশা এর প্রথম পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর।